করতে যাব তখনই পেছন থেকে কারো কণ্ঠস্বরে কেঁপে উঠলাম, এই মায়া, কোথায় যাচ্ছ? আমি চমকে উঠে দেখলাম দেয়ালের ওপাশ থেকে পাশের বাসার আন্টি আমাকে ডাকছে। আমি যখনই ঘরে একা থাকি কে আমাকে ডাকে, কে আমাকে বলে, পরীক্ষা ভালো হবে দাদু ভাই, দেখো পরীক্ষা ভালো হবে। কে আমার কানের কাছে বারবার ডাকে, মায়া মায়া। আমি শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ছোট ছোট ঘটনা এবং স্বপ্ন, যেগুলোর উত্তর আমি আজও পাইনি। তাই বেশি কথা না বলে আমার পরিচয় দিয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। লেখায় সকল ভুল ত্রুটির জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তন্নি, পড়াশোনা করছি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে। ঠিকানা তিনি বলেছেন প্রকাশের দরকার নেই, আমি প্রকাশ করলাম না। ঘটনা এক। আমার বয়স 4 বছর থাকাকালীন আমার মা আমাদের গ্রামের বাড়ি ছেড়ে আমাদের নানু বাড়ি বরিশাল শহরে চলে আসেন। এর অন্যতম কারণ ছিল গ্রামে ঠিকমতো স্কুল বা পড়াশোনার উন্নত ব্যবস্থা না থাকা। এর আগে আমি বলে রাখি, আমরা 3 ভাই বোন, আমি মেজো, আমার বড় বোন এবং আমার ছোট ভাই। আমরা যেখানে থাকতাম তার কিছুটা সামনে ছিল খাবার পানির টিউবওয়েল, অর্থাৎ খাবার পানি আনতে হলে আমাদের 2 মিনিট এগিয়ে বাসার সামনে কিছুটা বন জঙ্গলে ঘেরা জায়গায় গিয়ে পানি আনতে হতো। এভাবে একদিন সন্ধ্যা হবে এমন একটা মুহূর্তে আম্মু আমাকে নিয়ে পানি আনতে যান। আমি সম্ভবত তখন ক্লাস 3-তে পড়ি। আম্মু সাধারণভাবেই আমাকে পাশে দাঁড় করিয়ে টিউবওয়েল থেকে পানি তুলছিলেন। আগেই বলেছি জায়গাটা একটু বন জঙ্গলে ঘেরা ছিল। কলের সামনেই একটা পুরনো বড়ই গাছ ছিল, যেটায় 12 মাস বড়ই হতো। আমি নিচে বসে বসে বড়ই কুড়াচ্ছিলাম। হঠাৎ মাটি থেকে একটি বড়ই তুলে সামনে তাকাতেই যা দেখি তা হয়তো আমি সারা জীবন স্পষ্ট মনে রাখবো। দেখলাম সাদা জুব্বা পরা একজন দাঁড়িওয়ালা লোক মাটি থেকে 2-3 ইঞ্চি উপরে ভেসে ভেসে যাচ্ছেন, এবং লোকটা এত স্বচ্ছ দেখতে মনে হচ্ছিল পানির মতন। তার ভেতর থেকে অপর পাশের সবকিছু দেখা যাচ্ছিল। আমার দিকে লোকটি একবারও তাকায়নি, মনে হচ্ছিল পাশ থেকে কেউ হেঁটে যাচ্ছে আর আমি তাকিয়ে দেখছি। এমনভাবে তাকিয়েছিলাম যে চোখের পলক ফেলতেই এক নিমিষেই লোকটি গায়েব হয়ে গেল, আর খুঁজে পেলাম না। আম্মুরও পানি উঠানো শেষ হলো। তখন আম্মুকে কিছু না বলে বাসায় চলে আসলাম, কিন্তু সবাইকে পরে বিষয়টি বললে বিষয়টি নিয়ে সবাই খুব হাসাহাসি করে এবং ভুল বলে উড়িয়ে দেয়। কিন্তু আমার তখন এসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাহলে আমি কেন হঠাৎ এসব দেখব, তাও বাস্তবে চোখের সামনে? সবকিছু এত ভুল হয় কিভাবে? আজও আমি জানি না উনি কে ছিলেন। স্বপ্ন এক। আমি কেন জানি অনেকে বাজে স্বপ্ন দেখি সব সময়। বলা যায় আমার সব স্বপ্ন একটি কালো অবয়বকে নিয়ে। আমি বেশ সাহসী প্রকৃতির একটা মেয়ে, আমার এসব বিষয়ে একটু কমই ভয় লাগে। এভাবে একদিন স্বপ্নে দেখছি একটা কালো ছায়া আমাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা গাছের সাথে আমি বাঁধা। কালো ছায়াটা আমার সামনে খুব জোরে জোরে চিৎকার করছে আর আমাকে কেন্দ্র করে ঘুরছে। আমাকে ধরার খুব চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি জোরে জোরে সূরা আরবি হরফ উচ্চারণ করার চেষ্টা করছি। অনেক চেষ্টার পর আরবি উচ্চারণ করতেই ছায়াটা আমার সামনে থেকে চলে যায় আর আমার ঘুম ভেঙে যায়। আর আমি উঠে দেখি আমার হাত পা পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ বসে থেকে বাজে স্বপ্ন ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সব স্বপ্নেই আমি স্পষ্টভাবে বুঝতে পারি সে আমাকে ধরতে বা ক্ষতি করতে চায়, কিন্তু কোনো একটা বাধার জন্য সে আমাকে কখনো স্পর্শ করতে পারে না। ঘটনা 2। অনেক দিন একই স্বপ্ন দেখতে দেখতে আমি তেমন আর বিষয়গুলোকে পাত্তা দিই না। বাসায় বললেও সবাই মনের ভুল ভেবে উড়িয়ে দেয়। বাসায় আর বলা হয় না, আমি একাই ঘুমাই। এভাবে একদিন রাত সম্ভবত 1টা, আমি শুয়ে আছি আর আমার ফোন ঘাঁটছি। হঠাৎ মনে হলো আমার মাথার কাছে কেউ একটা হাত রেখেছে। আমি হঠাৎ উঠে ফোনের লাইট অন করে দেখি কিছু নেই। কিছুক্ষণ পর মনে হলো মশারি ধরে কেউ টান দিচ্ছে, কিন্তু এবারও কিছু পেলাম না। তখন আমি ফোন রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং সেদিন রাতে আর তেমন কিছু হয় না আমার সাথে। এভাবে বেশ কিছুদিন চলার পর আম্মুকে এবার বেশ কড়া গলায় বললাম হুজুরের কাছে যাব। আম্মু ব্যাপারটা এবার গুরুত্ব সহকারে নিলেন আর পরদিন বেশ ভোরে এক হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরকে আমি তেমন কিছুই বলিনি, আম্মুও বলেননি, শুধু বলেন একটা শরীর বন্ধ করার তাবিজ দিতে। হুজুরও একটি তাবিজ দেন, তবে তাবিজের ওপর যে শক্ত আবরণটা থাকে সেটা ছাড়া, অর্থাৎ শুধু কাগজের তাবিজটা দিয়ে বলেন, দেখো মা, আমার কাছে তো মাদুলি শেষ হয়ে গেছে, তুমি একটা মাদুলি কিনে তাবিজটা লাগিয়ে নিও। আমাদের আঞ্চলিক ভাষায় তাবিজের শক্ত আবরণকে মাদুলি বলে। আমি হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে চলে আসি আর খুব আশ্চর্যজনকভাবে আমার এত ঘুম পাচ্ছিল সারা রাস্তা জুড়ে যে আমি বাসায় এসে তাবিজটা হাতে নিয়েই তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ি।
খুব অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি। আর এর ফলস্বরূপ আমি ঘুম থেকে উঠে তাবিজটা আর খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর যখন ওটা পাই না, আম্মুকে আর কিছুই জানাই না, কারণ আম্মু জানার পর অনেক বকাঝকার রাগ করবেন, এটা ভেবে আমি চুপ থাকি। ঘটনা 3। আমার আম্মুর বান্ধবী রুনা আন্টি, এটি ছদ্মনাম। তার বিয়ের অনেক বছর হলেও কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়ে নানান ডাক্তার দেখানো সহ নানা কবিরাজ আরও অনেক কিছু দেখিয়েছেন, লাভ হয় না। এভাবে এক মহিলার খোঁজ পান যিনি এই ব্যাপারে তাদের সাহায্য করতে পারবেন। ওই মহিলার বাড়ি বরিশালের স্বরূপকাঠির কোনো একটি জায়গায়, আমি নামটা বলতে চাচ্ছি না। স্বরূপকাঠি বরিশালের অন্যতম জনপ্রিয় একটি জায়গা পেয়ারা বাগানের জন্য। আমরা সবাই মিলে ঠিক করি পেয়ারা বাগান ঘোরাঘুরির পাশাপাশি ওই মহিলার সাথেও দেখা করে আসবো। যেই ভাবা সেই কাজ, আমরা সবাই দিন ঠিক করে রওনা দিই। এর আগে বলে রাখি, আমার খালামনির বাসাও স্বরূপকাঠি, আর ওই মহিলার খোঁজ আমার খালামনিই দিয়েছিলেন। এভাবে পেয়ারা বাগান ঘোরার পর খালামনির বাসায় আমরা সবাই যাই। যাওয়ার কিছুক্ষণ পর মহিলাটি আসেন, কোনো কথা ছাড়াই আমাদের সামনে বসেন। বিড়বিড় করে কিছু একটা পড়ে নিজের শাড়ির ঘোমটা দিয়ে মুখ ঢেকে দুলতে থাকেন, আর কিছু একটা পড়তে থাকেন ফিসফিস করে। এভাবে 2-3 মিনিট দোলার পর সামনে গিয়ে রোগীকে অর্থাৎ আন্টিকে বসতে বলেন। আন্টি বসার পর আন্টির নামে সব তথ্য উনি দিতে থাকেন, যেটা আসলেই অবাক করা ছিল। কিন্তু আন্টির কোনো সমস্যা নেই বলে ভালো ডাক্তার দেখাতে বলেন মহিলাটি। এরপর আম্মু আমাকে বসতে বলেন, আর আমিও বসে পড়ি। তখন মহিলাটি বলেন, আছে, খারাপ জিনিস আছে, ধরতে চায় তোকে, ক্ষতি করতে চায়, কিন্তু পারবে না, কখনো পাবে না, কারণ ভালো জিনিসও আছে। উনি জিন এমন ধরনের কোনো শব্দ উচ্চারণ না করে জিনিস বলেছিলেন যেটা কিছুটা অস্পষ্ট ছিল আমার কাছে, তাই আমি ওনার কথা তেমন একটা গুরুত্ব দেইনি। আন্দাজে বলেছে এটাই আমি ধরে নিই। তবে কিছুদিন এই বিষয়টি নিয়ে ভেবে আমি দেখলাম, আসলে নিজেকে প্রশ্ন করলাম, উনি তো আমাকে চেনেন না কোনোভাবেই, এত আন্দাজে কিভাবে বলতে পারেন, আর এত নির্দিষ্ট তথ্য বা কিভাবে দিতে পারেন। এরপর আর এগুলো নিয়ে তেমন কিছু ভাবা হয় না, তেমন একটা সমস্যাও হয় না। স্বপ্ন 2। এসবের পর আমি মাসে সপ্তাহে ওই অবয়বটাকে দেখতাম স্বপ্নে। কখনো কখনো স্বপ্নগুলো হতো ভয়ঙ্কর, কখনো কখনো মনেও থাকতো না। এভাবেই স্বাভাবিক পর্যায়ে সবকিছু চলছিল বা চলছে। তবে আরেকদিন রাতে দেখি এক হাড় হিম করা স্বপ্ন। আমি কোনো এক জায়গায় এসেছি, তবে জায়গাটা আমার চেনা না। চারপাশে গাছপালা আর ধান ক্ষেতের মতো একটা জায়গা। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যেমন চারপাশ অন্ধকার হয়ে যায়, সব দেখা যায় ঠিক তেমন একটা পরিবেশ। কোথাও কেউ নেই, চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। হঠাৎ শুনতে পাচ্ছি একটা বাচ্চার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ ধরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি 5-6 মাসের একটা বাচ্চা কান্না করছে। আমি বাচ্চাটাকে কোলে নিতে দেখি সামনে একটা বড় গাছ, আর গাছের নিচে আমার আম্মু আর আপু বসা। নামাজের রুকুতে যেভাবে আমরা বসি ঠিক সেভাবে, তবে তাদের চেহারা দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে বসে আছে। আমি তখন বললাম, বাচ্চাটা এত কান্না করছে, তোমরা একটু কোলে নাও। এটা বলতে বলতে আমি তাদের দুজনের মাঝখানে এসে পড়ি। বসার পর আমি বুঝতে পারলাম এরা আমার আম্মু বা আপু নন। তৎক্ষণাৎ আমি উঠে আসার চেষ্টা করলাম, আর এই চেষ্টা করার সাথে সাথেই আম্মুর মতো অবয়বটা আমার চুল টেনে ধরে, আর আপুর মতো অবয়বটা আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে চিৎকার করতে থাকে। আমি জোরে জোরে স্পষ্টভাবে সূরা ফালাক নাস পড়ে বাচ্চাটার গায়ে ফোঁ দিতেই অবয়ব দুটো গায়েব হয়ে যায়, আর আমার ঘুম ভেঙে যায়। আমি নড়তে পারছি না ভয়ে, এমন একটা অবস্থা। উঠে দেখি 4টার কাছাকাছি সময়। কিছুক্ষণ বসে থেকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে আমি প্রতিনিয়ত একই স্বপ্ন দেখতে থাকি, তবে সামনাসামনি কোনো কিছু দেখি না, আর কোনো ক্ষতিও আমার হয়নি। তবে অস্বাভাবিকভাবে আমার চোখের নিচে কালো দাগ, সব কিছু ভুলে যাওয়া, বিনা কারণে কান্না বা মন খারাপ থাকা, এগুলো আমাকে ভয়ঙ্করভাবে ঘিরে ধরেছে। জানি না কেন এগুলো হয়, তবে আমার জন্য সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি একটি নতুন ঘটনায়, এবং আপনারা সবাই পছন্দ করেন যার ঘটনা, সেই মেহেদী হাসানের একটা ঘটনা আমরা শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের ঘটনাটি। আমি জানি যে আপনারা মেহেদী হাসানকে সবাই পছন্দ করেন, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি।
আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং শ্রদ্ধেয় লিসেনারগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সর্বদা ভালোর তলে আছেন। শুরুতেই আমার পক্ষ থেকে প্রিয় রাসেল ভাই, গোলাম রাব্বি ভাই সহ ভূত.com টিমের সকল সদস্য এবং প্রিয় শ্রোতাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সালাম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, রাসেল ভাইয়ের ও ভূত.com-এর একনিষ্ঠ ভক্ত, লিখছি দুবাই শহর থেকে। আপনাদেরকে আমি পূর্বে বহু সত্যি ভয়ানক ঘটনার বর্ণনা দিয়েছি। কল্পনার অতল গহ্বর থেকে তুলে এনেছি অসংখ্য প্রেত চরিত্র, দুঃস্বপ্ন আর রহস্যে মোড়ানো গল্প। কিন্তু আজ আমার হাত কাঁপছে। নিশুতি রাতের নিঃশ্বাস স্তব্ধতাকে ছিন্ন করে আজ আমি লিখতে বসেছি এমন এক বাস্তব অভিজ্ঞতা, যা শুধুই ভয়ের নয়, স্মৃতি হারানোর আর অশরীরী আতঙ্কের এক বিষাদময় সম্মিলন। শব্দেরা ঠিকভাবে সাজতে চায় না। বারবার আমি থেমে যাচ্ছি। চোখের সামনে ভেসে উঠছে সেই বাড়ির চেহারা, সেই অশরীরী ছায়া আর সেই নিঃশব্দে তাকিয়ে থাকা একটি কালো বেড়ালের একজোড়া লালচে চোখ ও ভয়াল দৃষ্টি। এই ঘটনা যার জীবনে ঘটেছিল, সে আমার অতি আপনজন ও জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। তার স্মৃতির পাতাগুলো উল্টে তার এক সময়ের বলা সেই দুটো সত্যি ভয়ের ঘটনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, যা আমি আগে আপনাদের জন্য লিখিনি। আজ সেই ঘটনাটি তুলে ধরছি আপনাদের সামনে। বিশেষ কারণবশত আমি তার আসল নাম উল্লেখ করছি না, তবে প্রতি মুহূর্তে, প্রতিটি স্থান, প্রতিটি শব্দ থাকবে বাস্তব আর নির্ভুল। আজকের ঘটনার মূল চরিত্রের নাম আমি দিয়েছি মায়া। মায়া একটা শান্তশিষ্ট নাম, ঠিক যেমন মায়া নিজে। ছেলেবেলা থেকেই ও খুব বেশি একটা কথা বলতো না। তার ভেতর যেন সবসময় একটা অদৃশ্য ভয় বাসা বেঁধে থাকতো। রাত, অন্ধকার, হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়া, ভয়ের চোখ বুজে কারো গরম নিঃশ্বাস অনুভব করে শিউরে ওঠা, এসব তার জীবনের স্বাভাবিক ঘটনা ছিল। বর্তমানে মায়া ঢাকার একটি খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আর আমি প্রায় 4000 কিলোমিটার দূর থেকে তাকে স্মরণ করে তার বলা সেই দুই ভয়াল অভিজ্ঞতার ভার এখন আমার কলমে তুলে আনতে যাচ্ছি। এই ঘটনা যেন শ্রোতার হৃদয়ে জীবন্ত হয়ে ওঠে, যেন তাদের অনুভবে ছায়া ফেলে মায়ার ভয়। সেই উদ্দেশ্যেই আমি দুটি ঘটনার সমন্বয়ে মূল ঘটনাটি বলছি, মায়ার কণ্ঠে, মায়ার অনুভবে, মায়ার জগতে। চলুন আর দেরি না করে খুলে দেই সেই পেছনের বন্ধ দরজাটা, যেখান থেকে শুরু হয়েছিল মায়ার ভয়ানক অভিজ্ঞতার যাত্রা। বলছেন মায়া। আমার বাড়ি ঢাকার ধামরাইল উপজেলার কোনো একটি গ্রামে, যেখানে নিশুতি রাতের ছায়া যেন প্রতিটি শব্দকে গিলে ফেলে আমাদের ধামরাইয়ের সেই প্রান্তিক বাড়িটিতে, যেখান থেকে শুরু হয় শূন্যতার দীর্ঘশ্বাস আর শেষ হয় এক অজানা অন্ধকারের ভেতরে। আমাদের বাড়িটি ঠিক এমনই এক নির্জন স্থানে দাঁড়িয়ে আছে, চুপচাপ, নীরব। আমাদের বাড়ির ডান পাশ দিয়ে বাজারের দিকে যে সরু রাস্তা গেছে, তা যেন এক মরুভূমির মতো নিষ্প্রাণ। পিচ ঢালা নয়, শুধুই ধুলোর আস্তরণ আর এক নিঃসঙ্গ দীর্ঘশ্বাস। সেই পথ ধরে আমরা বাজারে যাই। অবেলায় অনেক সময় মনে হয় যেন কেউ পেছন থেকে হাঁটার শব্দের সাথে পা মেলাচ্ছে, অথচ পেছন ফিরে তাকালেই কিছু নেই। আর বাড়ির বাম পাশে রয়েছে আমার প্রতিবেশীর বাড়ি ও তার মাঝখানে দেয়াল ঘেঁষা আমার প্রিয় নিম গাছ। গাছের ডালপালাগুলো আমাদের বাড়ির খোলা ছাদের এক কোণায় মিলিত হয়েছে। আর বাড়িটার পেছনের দিকে রয়েছে সামান্য কিছু ফাঁকা ফাঁকা ঘর বাড়ি আর কিছু ফাঁকা জায়গা। তবে একটু দূরে গেলে দেখা মেলে চিরচেনা বাজার। বাড়ির মুখের দিকে যতদূর চোখ যায় কেবল মাঠ আর মাঠ। মাঠের শুরুর এক কোণায় পড়ে থাকা এক উঁচু ভিটা আজ আর সেটা কেবল পরিত্যক্ত মাটি নয়, সেটা এক মৃত স্মৃতির স্তূপ, যেখানে এককালে ছিল শ্মশান। স্থানীয়দের কেউ কেউ বলে মাটির গভীরে আজও আছে সেই সব লাশ পোড়ানো ছাই আর ছায়ার জটলা অজানা শক্তির চিহ্ন। এখনো কালো রাতে সেখানে মৃত আত্মারা মাঝে মাঝে চেঁচিয়ে বলে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। রাত হলে সেই মাঠের পাশে থাকা ঘরবাড়ির সব আলো যখন নিভে যায়, তখন ফিসফিস করে বাতাসে ভেসে আসে অশরীরীর অট্ট হাসি। আবার কেউ কেউ দেখে একটা ছায়া নড়ে উঠল মাঠের প্রান্তে, যেন কেউ হাঁটছে। আবার হঠাৎ নিঃশব্দে ফিসফিস করে মিলিয়ে যায় সেই অশরীরী। অনেকে দেখে, কিন্তু কেউ কিছু বলতে চায় না, হয়তো ভয় পায়, কিংবা আমার মতো হয়তো সেই ছায়ার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয়ে গিয়েছিল, যা আজও রাত হলে আমার রাতের ঘুম কেড়ে নেয়। তবে এই এলাকার সবচেয়ে রহস্যময় জিনিসটি দাঁড়িয়ে আছে একটু দূরে, একটা কাঁটাযুক্ত শুকনো অথচ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছ। নাম বললেই গ্রামের মানুষের চোখে ভয় নেমে আসে। গ্রামের অন্যান্য পুরনো গাছ বহু আগেই কেটে ফেলা হয়েছে, কোনোটা ঘরবাড়ির আসবাবপত্র তৈরিতে, কোনোটা আগুনে পুড়িয়ে। কিন্তু এই গাছ
কেউ হাত দিতে সাহস করে না, যেন গাছটি নিজেই রক্ষা করে নিজেকে। আর যারা সাহস দেখাতে চায় তাদের নামে গুজব ছড়িয়ে পড়ে। সে এক অজানা রহস্য। লোকেরা বলে ওই গাছে জিন বাস করে। রাত হলে যখন চারপাশে ঘুমিয়ে পড়ে তখন নাকি গাছের নিচে কান পাতলে শোনা যায় কান্নার আওয়াজ। আবার কেউ বলে সে কান্না নয়, হাসি, এক অদ্ভুত বিকৃত হাসি, যেটা শুনলে গা কাঁটা দিয়ে ওঠে। 2008 সালে আমরা এই এলাকায় আসি। সেই সময় থেকেই গাছটাকে দেখেছি। যতবার ওদিকে চোখ যায় একটা অজানা অস্বস্তি বুকের ভেতরে জমে ওঠে, যেন কোনো প্রাচীনকালের অভিশাপ জমা হয়ে আছে তার গণিতে। 2014 সালের এক গরমের রাত। তখন আমার বয়স 13 কিংবা 14। আমাদের পরিবারে তখন সদস্য মাত্র 3 জন, আমি, মা, ভাইয়া। একদিন সন্ধ্যায় পড়তে বসতেই মা ঘর থেকে ডাকলেন, গলায় এক ধরনের ক্লান্তির ছায়া নিয়ে। মায়া মা। জি মা। তোমার ভাইয়া অফিস থেকে আসলে আমি তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। শরীরটা ভালো লাগছে না আজ। তুমি একা থাকতে পারবে বাড়িতে? আমি মাথা নেড়ে বললাম, পারবো মা, তুমি চিন্তা করো না। কেননা আমার অনেক পড়া ছিল। আচ্ছা, আমি পাশের বাসার ভাবিকে বলে যাব, তিনি যেন তোমার দিকে নজর রাখেন। আর তোমার কোনো অসুবিধা হলে ওনাকে ডেকো। ঠিক আছে মা। ভাইয়া বাসায় ফিরতেই মা তার সঙ্গে বেরিয়ে গেলেন। আর যাবার সময় আমাকে বলে গেলেন বাড়ির কেঁচি গেট বন্ধ করে যেন তালা মেরে দেই। আমি গেটে তালা মেরে পড়ার টেবিলে বসলাম, কিন্তু মন পড়ায় বসছে না। ঘরের নিস্তব্ধতা, দেয়ালের কাঁপা কাঁপা ছায়া, ঘড়ির টিকটিক শব্দ যেন বুকের মধ্যে ভয়ের বাজনা বাজিয়ে যাচ্ছে। অজানা অস্বস্তি গিলে খাচ্ছে আমাকে। সন্ধ্যা থেকে রাত গড়িয়ে 9টা পার হয়ে গেল। আমি বই ফেলে ছাদে উঠে গেলাম একটু হাওয়ার জন্য আর মাকে দেখার আশায়। জোছনা রাত, চারপাশে ধুয়ে গেছে অপার্থিব সোনালি আলোয়। আমার নিম গাছের পাতারা মৃদু মৃদু তুলছে আর ইশারায় আমাকে ডাকছে, এসো এসো এসো। আমি ওদিক থেকে মুখ ফিরিয়ে রাস্তার দিকে চাতক পাখির মতো চেয়ে রইলাম। আমি হাঁটছিলাম অস্থির পায়ে, উৎসুক চোখে আমাদের বাড়ির পেছন দিয়ে ডান পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকা বাঁকা রাস্তার দিকে এক মনে চেয়ে থাকলাম। ছাদ থেকে রাস্তাটা স্পষ্ট দেখা যাচ্ছিল। হঠাৎ দেখি দূর থেকে মা আর ভাইয়া আসছেন। তাদের চেনা চেহারা, চেনা জামা, চেনা হাঁটা, এমনকি কথোপকথনের টুকরো টুকরো শব্দও কানে এলো। মনে হচ্ছিল যেন ঠিক দুপুরের আলোর মতোই বাস্তব। তারা ফিরছে। আমি এক দৌড়ে নিচে নেমে এলাম। পড়ার টেবিল থেকে হাতড়ে কোনো রকমের চাবির গোছা নিয়ে উচ্ছ্বাসে যখনই কাঁপা কাঁপা হাতে গেটের তালা খুলতে যাব, ঠিক সেই সময় পেছন থেকে জোরে এক ডাকে কেঁপে উঠলাম, এই মায়া, কোথায় যাচ্ছ? আমি চমকে উঠে দেখলাম দেয়ালের ওপার থেকে পাশের বাসার আন্টি ডাকছেন। বললাম, জি আন্টি, ওই যে মার ভাই আসছেন, গেট খুলতে যাচ্ছি। আন্টি কপাল কুঁচকে তাকিয়ে বললেন, কোথায় মা? আমি তো এইমাত্রই তোমার আম্মুর সাথে ফোনে কথা বললাম। উনি বললেন ফিরতে দেরি হবে। আমাকে বললেন তোমার খেয়াল রাখতে। হঠাৎ তোমার গেট খোলার শব্দ পেয়ে আমি চিন্তায় বেরিয়ে এলাম। কে এলো? আমার মুখ থেকে সব রক্ত যেন শুকিয়ে গেছে। ভাবছি, কি বলছেন আন্টি? আমার শরীর শীতল হয়ে গেল, ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। আমি কাঁপা কণ্ঠে বললাম, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম মার ভাই আসছেন। আমি তাদের গলার আওয়াজ পর্যন্ত শুনলাম। আন্টির চোখে তখন গভীর চিন্তা। তুমি ভুল দেখেছ মায়া। যাও, এখনই ঘরে ঢুকে গেট বন্ধ করো। আর কোনো কিছু হলেই আমাকে ডাকবে, ঠিক আছে? আমি কিছু না বলে তালা লাগিয়ে ঘরে ঢুকে পড়লাম। বুকের ভেতর তখন অশান্ত ঝড়। কিন্তু এ কি, আমি কি সত্যিই ভুল দেখেছিলাম? তাহলে কেন সেই পোশাক, সেই গলা, সেই হাঁটার ভঙ্গি সব মিলেমিশে একাকার হয়ে গেল মার ভাইয়ার সাথে? কেন আমি তাদের কথা বলতে শুনলাম? তবে কি তারা কেউ ছিল না? ওগুলো তাদের ছায়া মাত্র। আমার মনে পড়ে যায় বহুবার শোনা সেই কাহিনীগুলো। অশরীরেরা কি আপনজনের রূপ নিয়ে আসে, ডেকে নিয়ে যায় অজানায়, যেখান থেকে আর কেউ ফিরে আসে না, কোনোদিন না। আমার চোখের সামনে তখনও ভেসে উঠছে সেই 2 পরিচিত মুখ, যারা আসলে আমার আপন কেউ ছিল না। আমি যে সময় গেট খুলতে যাচ্ছিলাম, একটুখানি দেরি হলেই হয়তো আজ আমি আর বাঁচতাম না। আম্মু ভাইয়া সেই রাতে সত্যিই দেরিতে ফিরেছিলেন। ফিরেই জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো? একটু দেরি হয়ে গেল, সিরিয়াল পেতে অনেক দেরি হবে দেখে ভাবিকে ফোন দিয়েছিলাম। আমি কোনো উত্তর দিতে পারিনি।
সেই রাতের পর থেকে অনেক রাত আমি ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই ভেসে উঠত জ্যোৎস্নায় ভেজা রাস্তা, সেই ছায়ামূর্তি যারা আম্মু আর ভাইয়ার গলায় আমাকে ডেকেছিল। কেন এসেছিল ওরা? এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। শুধু জানি মা সেদিন ওই সময়টায় আন্টিকে ফোন না দিলে আমি বড় বিপদে পড়তাম। মারা হয়তো সবসময় বোঝে সন্তানের বিপদ। 2022 সালের কোনো এক সময় ঢাকা শহরের ব্যস্ততম এলাকায় আমি আমার এক সহপাঠীর তুলি, এটিও ছদ্মনাম, একটি ছাদের রুম ভাড়া নেই। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর কাছাকাছি থাকার তাগিদে আমরা খুঁজে পেয়েছিলাম এই আপাত দৃষ্টিতে সুবিধাজনক ঠিকানাটি। প্রথম কিছুদিন আমাদের মনে হয়েছিল ভাগ্য বুঝি সুপ্রসন্ন, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। কিছু অদ্ভুত, অযৌক্তিক আর অসম্ভব সব ঘটনা ধীরে ধীরে গুটিয়ে ধরতে শুরু করলো আমাদের চারপাশ। প্রথমে টের পাই ওয়াশরুমের বাতিগুলো হঠাৎ হঠাৎ নষ্ট হয়ে যাচ্ছে। বারবার ইলেকট্রিক লাইট পরিবর্তন করতে হচ্ছে। এলইডি যুগে এমনটা বোধহয় খুব একটা দেখা যায় না। ইলেকট্রিশিয়ান এনে দেখিয়েও কোনো সমস্যার সমাধান পাওয়া গেল না। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল প্রায়ই কল নিজে থেকে ছেড়ে যেত। আমরা নিশ্চিতভাবে বন্ধ করতাম, তবুও কিছুক্ষণ পর দেখতাম পানি পড়ছে নিরবিচ্ছিন্নভাবে। একদিন আমি ইউনিভার্সিটি যাওয়ার আগে শেষবারের মতো নিশ্চিত হলাম কল বন্ধ। রুম তালা মেরে বেরিয়ে গেলাম। সন্ধ্যায় ফিরেই দেখি ঘরের মেঝে পানিতে ভেসে যাচ্ছে। ওয়াশরুম থেকে গড়িয়ে আসা পানি আমাদের রুমকে করে তুলেছে এক জলকাদায় ভরা ভুতুরে পুকুর। ততদিনে এসব অস্বাভাবিকতার সাথে আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। তবে এভাবে প্রতিদিন প্রতি রাতে এক অজানা আতঙ্ক। প্রতিদিন ঠিক রাত 3টা থেকে 3:30টার মাঝে অজানা কারণে আমার ঘুম ভেঙে যেত এক অলিখিত নিয়মে, এক অদৃশ্য কিছুর ইচ্ছায়। ঘুম ভাঙলেই টের পেতাম আমার শরীর ভারী হয়ে গেছে। অনুভব করতাম এক ভার, এমন ভার যেন কেউ বুকের ওপর বসে আছে নিঃশব্দে। চোখ খুলে তাকালেই মনে হতো ঘরের এক কোণে কেউ বসে আছে অদৃশ্য, অথচ তার উপস্থিতি অনুভবে ছুরি চালানোর মতো স্পষ্ট। কামরার বাতাস কখনো হঠাৎ শীতল হয়ে উঠত, যেন কোনো মৃত আত্মার নিঃশ্বাস গায়ে এসে ঠেকেছে। আবার কখনো সেই বাতাসই তপ্ত হয়ে ঝলসে দিত গায়ের চামড়া। ওয়াশরুমের দিক থেকে মাঝে মাঝেই শুনতে পেতাম পানি পড়ার আওয়াজ, কিন্তু সেই শব্দ অনুসরণ করে যাওয়ার সাহস কখনো হতো না। মনে হতো কেউ বা কিছু একটা অপেক্ষা করছে ওখানে আমার ভয়কে পূর্ণতা দেবার জন্য। একসময় খালি পায়ে দুপদাপ শব্দ ধীরে ধীরে ঘরের মেঝে বেয়ে এগিয়ে আসতো আমার দিকে। জানালার পাল্লা আচমকা খুলে পড়তো বিকট শব্দে, কিন্তু বাইরে বাতাসই থাকতো না। আর তখনই মনে হতো আমার বিছানার একেবারে পাশে, অতি কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাসে মৃত ফুলের গন্ধ, পচা মাটির গন্ধ এবং অস্পষ্ট একটি কান্না। পুরো ঘর যেন নিস্তব্ধতার এক ধ্বংসস্তূপে পরিণত হতো, যেখানে নীরবতাও চিৎকার করে ওঠে। এক একটি রাত যেন মৃত্যুর আগের মুহূর্তের চেয়েও দীর্ঘতর হয়ে উঠত। ভোর হওয়ার আগেই আমি যেন বারবার মরে যেতাম, আবার বেঁচে উঠতাম শুধুমাত্র সেই ভয়াল অনুভবের সাক্ষী হতে। আমরা প্রায় সন্ধ্যায় ছাদে যেতাম হালকা হাওয়া খেতে। তখন নজরে আসতো ছাদের এক কোণে বসে আছে একটি কালো বেড়াল। না, এটা কোনো সাধারণ বেড়াল নয়। তার চোখের নিচে দীপ্তি আমাদের দিকে যেন আগুন ছুঁড়ে মারছে। সে একদম মূর্তির মতো বসে থাকতো, নড়তো না, কেবল চোখ গেঁথে থাকতো আমাদের দিকে। ভয়ঙ্কর ঘটনা ঘটল এক সন্ধ্যায়। সেদিন আমরা হেসে ঠাট্টা করে ভয় দেখিয়ে তাকে তাড়াতে চেয়েছিলাম। সেদিন হয়তো আমরা আমাদের সীমা অতিক্রম করেছিলাম। আমরা বলেছিলাম, ভয় দেখিয়ে লাভ নেই, আমরা ভয় পাই না তোমায়, তুমি কিছুই করতে পারবে না। সেই রাতেই আমি ঘুম থেকে জেগে উঠি প্রচণ্ড ব্যথায়। ডান হাতে দেখি পরিষ্কার দাঁতের দাগ, কারো তীক্ষ্ণ দাঁত আমাকে কামড়ে গেছে। চমকে দেখি আমার বান্ধবী তুলির হাতেও একই রকম দাগ। ঘর ছিল বন্ধ, কেউ আসেনি, তবু এই কামড়ের দাগ কার? আমরা বুঝতে পারলাম ছাদের সেই কালো বেড়াল রক্ত মাংসের নয়, সে ছিল এক প্রতিশোধ স্পৃহায় পূর্ণ আত্মা। হয়তো কোনো রূপান্তরিত পিশাচ, অথবা আত্মহত্যা করা মেয়েটির রূপান্তরিত রাগ। পরে একজনের মুখে জানতে পারি কয়েক বছর আগে ঠিক আমাদের রুমের ছাদের কোণেই এক তরুণী আত্মহত্যা করেছিল। তখন থেকেই নাকি কেউ ছাদের ঘরটায় বেশি দিন টিকতে পারে না। আমরা আরও একটি সপ্তাহ পার করেছিলাম ভয়ে, দুশ্চিন্তায়, অথচ নিরুপায় হয়ে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম হার না। আমরা বাসা ছেড়ে বেরিয়ে এসেছিলাম। আজও রাতে ঘুমোতে গেলে কখনো কখনো চোখ বুঝলেই সেই লাল চোখের আঁচ এসে লাগে আমার মুখে। এখনো আমার শরীর শিউরে ওঠে। জানি না এই ঘটনাগুলো কারো জন্য কতটা ভয়ঙ্কর, কিন্তু আমার কাছে ছিল এক একটি বিভীষিকাময় রাত।
আজও মনে হলে গা ছমছম করে ওঠে। আমার লেখার মাঝে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সেইভাবেই তিনি লিখে পাঠিয়েছেন মেহেদী হাসান, দুবাই, ইউএই থেকে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। মেহেদী হাসানের ঠিকানা হচ্ছে নড়াইল সদর, নড়াইল, কমলাপুর পোস্ট অফিস, আউরিয়া ইউনিয়ন, চিলগাছা, রঘুনাথপুর গ্রাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি পৃথুলা। আমি ঢাকাতে থাকলেও আমার শিক্ষা প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতার জন্য স্টুডিওতে গিয়ে ঘটনা শোনাতে পারছি না। 2013 সাল থেকে আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম, ঠিক তখন থেকেই আমি ভূত এফএম শুনছি। আশা করি ভালো আছেন। এই ঘটনা আমার নিজের সাথে ঘটা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাতে যাচ্ছি। ছোট থেকেই আমার নানু ভাইয়ের সাথে সম্পর্কটা ছিল বন্ধুর মতো। ভীষণ সাহস আমার, তাই হয়তো উনি একটু বেশি ভালোবাসতেন। কোনো কিছু দেখেই ভয় পেতাম না। মেয়ে হয়েও তেলাপোকার শিং ধরে অন্য মেয়েদের ভয় দেখাতাম। রাত 2টা-3টার সময়ও বাইরে যেতে ভয় পেতাম না। আমার অনেকগুলো কাজিন, কিন্তু নানু ভাই সবার মধ্যে আমায় হয়তো একটু বেশি স্নেহ করতেন, যেটা আমি বুঝতে পারি তার চলে যাওয়ার পর। আমার নানু ভাই খুব স্মার্ট, ভীষণ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, নিজেও নামকরা ইঞ্জিনিয়ার এবং একজন খুব ভালো মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। নানুবাড়ি শহরের এমন কোনো গরিব মানুষ নেই যে আমার নানু ভাইয়ের হাতে খাবার খায়নি। প্রতি ঈদের কথা তো বাদই দিলাম, নানু ভাইয়ের মৃত্যুর পর পুরো শহর ভেঙে মানুষ এসে আমাদের বাসায় কেঁদেছিল। তিনি আমাকে ভীষণ আদর করতেন। আমি ছোট থাকতে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতাম, কারণ আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে বেশ ভালো ছিলাম। বরাবরই নানু ভাই চাইতেন আমি ডাক্তার হই। তখন বাকি ভাই বোনদের মধ্যে আমার রেজাল্টই ছিল সবচেয়ে ভালো, বড় আপুর পরে। নানু ভাই চাইতেন বড় আপুর মতো আমিও মেডিকেলে পড়ি। বড় আপু তখন খুলনা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী, আমি পড়ি ক্লাস 8-এ। 2015 সাল। নানু ভাই আমাদের ছেড়ে চলে যান। যাওয়ার আগে আমায় বলে যান, আমি চোখ বন্ধ করে দেখি তুমি ঢাকার কোনো স্বনামধন্য সরকারি মেডিকেল কলেজের বারান্দায় হাঁটছ, সাদা অ্যাপ্রন গায়ে। ঢাকার বাইরে কোথাও যেন তোমায় আমি পড়তে না দেখি। আর এটাই যেন হয়। নানু ভাইয়ের মিষ্টি খুব পছন্দ ছিল, কিন্তু ডায়াবেটিসের রোগী বিধায় নানু তাকে মিষ্টি খেতে দিতেন না। শুধু আমার রেজাল্ট হলে নানু কিছু বলতেন না, তাই তিনি আমার প্রতি রেজাল্টের অপেক্ষায় থাকতেন। 8-এর জেএসসি পরীক্ষা সামনে ছিল। তিনি অধীর অপেক্ষায় ছিলেন আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে তাকে মিষ্টি খাওয়াবো, কিন্তু সেই সৌভাগ্য তার হয়নি। নানু ভাই এটুকুই আমায় বলেছিলেন, তারপর তিনি চলে যান। তার মৃত্যুর সময় আমি আমার একটা ওড়না দিয়ে তার চোখের পানি মুছিয়ে দেই এবং কথা দেই আমি বৃত্তি পাবই। ওড়নাটা ওভাবেই আমার কাছে এখনো আছে। সময় মতো পরীক্ষা হয়, আমি ট্যালেন্ট পুলো পাই, সবাইকে মিষ্টি দেওয়া হয়। রেজাল্টের কয়েকদিন পর রাতে ঘুমাতে যাব। স্বভাবতই আমি একটু দেরিতে ঘুমাই। সেদিনও প্রায় 2:30 বেজে গেছে। তো বিছানা তৈরি করে কেবলই একটু শুয়েছি, হঠাৎ দেখি আমার রুমের থেকে একটু দূরে একটা জমাট বাঁধা আলো। ভালো করে দেখতে গিয়ে আমি উঠে বসি এবং চোখ ডলে আবার দেখি আলোটা আস্তে আস্তে মানুষের আকৃতি ধারণ করছে। আমি বসে অনেকটা হাঁ করে তাকিয়ে দেখতে দেখতে আলোটা নানু ভাইয়ের আকৃতি নেয় এবং আমার মায়ের ঘরে মশারির সামনে চলে যায়। আমি চিৎকার করে উঠি, সাথে সাথে সব উঠাও। আমার মা, আমার বাবা সবাই উঠে আসলেও আমি কিছু বলি না কাউকে। পরের দিন আবারও একই সময় আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এবার দেখি মা নয়, আমার নিজের মশারির সামনে নানু ভাই দাঁড়িয়ে আছে এবং বলছে, আবার মিষ্টি। এবার গলা দিয়ে আর কোনো শব্দ বের হয় না আমার। কতক্ষণ এভাবে তাকিয়ে বসেছিলাম জানি না, কিন্তু নানু ভাই মিষ্টির কথা বলেই চলে যান। নানু ভাইয়ের গায়ে ছিল সাদা কাফন এবং সমস্ত শরীর দিয়ে ঠিকরে আলো বের হচ্ছিল। পরের দিনই নানু বাড়িতে গিয়ে নানু ভাইয়ের কবর জিয়ারত এবং মাদ্রাসাতে মিষ্টি বিলানো হয়। এরপর দীর্ঘ 2 বছর আমি একরকম আর কিছু দেখিনি। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু না। এসএসসি পরীক্ষা যথারীতি হয়। আমি বোর্ডে স্টার মার্কস নিয়ে ট্যালেন্ট পুল পাই। এবারেও মিষ্টি দেওয়া হয় এবং নানু ভাইয়ের কবরের পাশে মাদ্রাসাতেও দেওয়া হয়। কিন্তু তার কিছুদিন পর আবার আমার প্রায় 2:30টার দিকে ঘুম ভেঙে যায় এবং একটা আলোর বল আমি দেখতে পাই। কাউকে কিছু বলতে পারতাম না, বিশ্বাস করবে না বলে। হঠাৎ করে একদিন দেখি নানু ভাই এসেছে ঠিক আগের মতো এবং বলছে, আমি তো রসগোল্লা পছন্দ করি। ব্যাস, পরের দিনই ব্যবস্থা করা হয়। ইন্টারমিডিয়েটে উঠে আমি পড়াশোনায় কিছুটা অমনোযোগী হয়ে গিয়েছিলাম।
একদিন পড়াশোনা না করে বইয়ের মধ্যে গল্পের বই নিয়ে পড়ছিলাম। হঠাৎ আমার গালে কে যেন ঠাস করে একটা চড় দেয়, কিন্তু আমি কাউকেই খুঁজে পাই না। এভাবে যতবার পড়া বাদ দিয়ে গল্পের বই পড়তাম, প্রতিবারই চড় খেতে থাকি। আমি জানি না আমার সাথে সব কি হচ্ছিল। মনের ভুল ভেবে উড়িয়ে দিতে থাকি। ইন্টারমিডিয়েটেও যথারীতি আমি বৃত্তি পাই। এবার আর কোনো ভুল করিনি। হঠাৎ একদিন স্বপ্নে দেখি নানু ভাই বলছে, আমি না হয় চলে গেলাম, আমার মতো আর কারোর নানু ভাইকে তুমি হারিয়ে যেতে দিও না। তোমার কাছে তো আমি বেশি কিছু চাইনি। ওই দিন থেকে আমার মধ্যে কি যেন হলো, কিসের ইঞ্জিনিয়ারিং, পুরো দমে মেডিকেলের জন্য পড়তে থাকি। এবং আজ আমি ঢাকারই কোনো একটা সরকারি মেডিকেলের বারান্দায় সাদা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছি। আমি চান্স পাওয়ার পরেও কয়েকবার নানু ভাইকে দেখেছি। উনি আমাকে ছাড়া আর কোনো ভাই বোনের কাছে যাননি। ইভেন ওনার নিজের সন্তানদের কাছে স্বপ্নে খুব কম গিয়েছেন। আমি জানি না, ওনাকে আমি এখনও মাঝে মাঝে ফিল করি আমার আশেপাশে। পড়তে পড়তে যখন মাথা গরম হয়ে যায়, একটা ঠান্ডা বাতাস অনুভব করি। মাঝে মাঝে মিষ্টি খেতে গেলে খুব মনে পড়ে, তাই মিষ্টি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। এরপর আর তার সাথে সরাসরি দেখা হয়নি, তবে হয়তো হবে। অপেক্ষা করে বসে আছি। আমি তোমার সব ইচ্ছা পূরণ করলাম নানু ভাই, শুধু তুমি দেখে গেলে না। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আমার সালাম গ্রহণ করবেন। আমি সিয়াম, আপনার লাখো ভক্তের একজন। বর্তমানে সেন্ট গ্রেগরিস কলেজে পড়ছি। আমার বাড়ি বগুড়া জেলার ধূপচাচিয়া এলাকায়। ঘটনাটি সেখানেই ঘটেছে। 3 বছর হলো ভাবছি ঘটনাটি পাঠাবো, কিন্তু পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও কর্তৃপক্ষের অনুমতি নিতে বেশ কিছুটা সময় লেগে যায়। যদি ভালো লাগে পড়ে শোনালে খুশি হব। আমি পড়ছি ঘটনাটি। 3 বছর ধরে আপনি যে ঘটনাটির পেছনে লেগে আছেন এবং আমাদের পাঠিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। মূল ঘটনাটা একটা জমি নিয়ে। প্রায় 10-12 বিঘা জমি হবে, মেইন উপজেলা শহরের ভেতরেই। জমিটার ভেতরে 2টা পুকুর এবং একটা ছোট জলাশয় আছে। অনেক ছোট বড় গাছ এবং বাঁশঝাড় আছে। পুকুরের পাড় দিয়ে এখনো অনেক ঝোপঝাড়। মানুষ যাতায়াত করে না বললেই চলে, কিন্তু জমির মালিক অজানা কারণে অনেক বছর যাবৎ জমিটি ফেলে রেখেছেন। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছিলাম 2টা পুকুরের একটাতে বড় মাছের চাষ করা হয়, অন্যটাতে ছোট। কখনো বড় মাছের পুকুর থেকে মাছ ধরতে দেখিনি, কিন্তু প্রতি বছর সেখানে বড় মাছ ছাড়া হয়। আমার বাসার পাশে হওয়ায় আমি মাঝে মাঝে বড়শি ফেলে মাছ ধরতাম। বড় মাছের পুকুরে বড়শি ফেললে আমার বাবা বকা দিত, আমি কারো কথা শুনতাম না। 2016 সালে এমনি একদিন দুপুরবেলা লুকিয়ে বড়শি ফেলেছি। একটা মাছ ধরার পর দেখি পুকুরের মাঝখানে ঘূর্ণিঝড়ের মতো পানি ঘুরছে। আমি অনেক ভয় পেয়ে যাই এবং বাসায় আসার জন্য দৌড় দেই। মনে হলো কেউ আমার পা ধরে পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। বলে রাখা ভালো, পুকুরের সাথে লাগানো একটি মসজিদ এবং আমাদের বাসা। আমি তখন শব্দ শুনে খেয়াল করলাম মসজিদের ছাদ থেকে ভারী একটা কিছু পুকুরে পড়লো। সাথে সাথে আমার পা মুক্ত হয়ে গেল এবং আমি বাসায় চলে আসলাম। বাসার সবাইকে জানালাম। সবাই মুখে বলল, বাবা তোমার মনের ভুল, কিন্তু চাপা ভয় সবাইকে ছেয়ে গেল। এরপর আমার সাথে কখনোই কিছু হয়নি। আমি ভাবতে শুরু করেছিলাম সত্যি হয়তো আমার মনের ভুল, হয়তো গাছের শিকড় আটকে গিয়েছিল পায়ে। 2020 সালে লকডাউনে আমরা সব ভাই, চাচা, বাবা একসাথে বাসায় নামাজ পড়তাম এবং নামাজ শেষে গল্প করতাম। কথা প্রসঙ্গে আমার চাচা বলল, আকাশ ভাইয়ের বড় ছেলে নতুন বাসা করছে। কথাটা শুনে আমার বাবা বলল, আবার সেই সমস্যা দেখা দেবে। এই কথা শোনার পর আমি কৌতূহলী হয়ে উঠলাম। আমি পরে এক সময় আমার চাচার কাছ থেকে মূল ঘটনা শুনলাম। চাচা যেভাবে বলেছেন এবং আকাশ চাচার ছেলের থেকে নেওয়া তথ্য মিলিয়ে আমি বলার চেষ্টা করছি। 2002 সালে আকাশ ভাই বাড়ি করবে ওই জায়গায়, একদম রাস্তার পাশে। বাড়ি করার কাজ শুরু হয়ে গেছে। বাড়ির ভিত খোঁড়া হয়, কিন্তু পরদিন দেখা যায় সেই ভিত ভরাট করা। প্রথমবার সবাই ধারণা করলো যে কেউ শত্রুতা করে এমনটা করেছে। তৃতীয় দিন এমনটা হওয়ায় তিনি বুঝতে পারেন এটা সাধারণ কিছু নয়। বিভিন্ন জায়গায় হুজুর কবিরাজকে আসতে বলেন। প্রথমে তারা আসতে চায়, কিন্তু পরদিন আর আসে না। সবাই বলে এর সমাধান কেউ করতে পারবে না। এভাবে 2 মাস পার হয়ে যায়। এরপর উত্তরবঙ্গের অনেক বড় একজন পীর এই সমস্যা শুনতে আসতে চান। নির্দিষ্ট দিনে তিনি আসেন এবং একটা জায়নামাজ এবং 2 কেজি বাতাসা নিয়ে আসতে বলেন। জায়নামাজে 10 মিনিট বসে থাকার পর তিনি বলেন, 2-3 হাজার বছর থেকে এই জায়গায় অনেক জিন পরিবার বসবাস করছে। কয়েক লক্ষ জিনের বাস এখানে। অনেক খারাপ জিন এখানে রয়েছে। তারা কখনোই চায় না তাদের মহল্লায় কোনো মানুষ বাড়ি করুক, তাদের বাচ্চারা খেলাধুলা করুক, এখানে মানুষের আনাগোনা হোক।
এটা তাদের পছন্দ না। তিনি আরও বলেন, খারাপ মানুষের থেকে যেমন ভালো মানুষ রক্ষা করে, তেমনি খারাপ জিনের কাছ থেকে ওই মসজিদের ভালো জিনগুলো রক্ষা করে। সেজন্য কোনোদিন এরা কারো ক্ষতি করতে পারে না। এরপর পীর সাহেব একটা অন্ধকার রুমে জিনদের সাথে সমাধানমূলক আলোচনায় বসেন এবং বলেন জিনেরা কয়েকটা শর্তে রাজি হয়েছে। এই বাসার বাইরে অন্য কোনো স্থাপনা করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2টা পুকুরের একটায় বড় মাছ এবং অন্যটায় ছোট মাছের চাষ করতে হবে। বড় মাছ জিনেরা খাবে এবং ছোট পুকুরের মাছ কয়েক গুণ বৃদ্ধি করে দেবে। বড় আম গাছ কাটা যাবে না। এছাড়া সব গাছ কেটে ফেললেও কোনো সমস্যা নেই। কোনো জিন কখনোই কারো সমস্যা করবে না। আক্কাস এই শর্তে রাজি হয়ে যান। এরপর হুজুর দোয়া করে বাতাসা সবাইকে দিয়ে দেন এবং চলে যান। এরপর বাড়ি করা হয়। আর কোনো সমস্যা হয় না। পীরের কথা মতো এক পুকুরে বড় মাছ এবং অন্যটাতে ছোট মাছ চাষ করা হয়। পরের বছর একটাও বড় মাছ পাওয়া যায়নি, কিন্তু প্রায় 3 গুণ বেশি ছোট মাছ পাওয়া যায়। মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম ফজর আজানের আগে বেশ কয়েকবার দেখেছেন 15-20 হাত লম্বা কালো মানুষ আকৃতির জিন পুকুর থেকে মাছ খাচ্ছে। আজান দেওয়ার সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। আমার চাচা আরও বলেন, 2016 সালে তোর পা টেনে ধরেছিল এক দুষ্টু জিন, আর মসজিদ থেকে আসা ভালো জিন তোকে রক্ষা করেছিল। তোর বাবা ওই পীরের থেকে তোর জন্য দোয়া নিয়ে এসেছিলেন, তাই তোর কোনো সমস্যা হয়নি। চাচার কথা শোনার পর আমি ভাবতে লাগলাম, আবার ওই জায়গায় বাড়ি করবে, তাহলে তো জিন ক্ষতি করতে পারে। এর মধ্যে একদিন শুনি আক্কাস চাচার ছেলে ওই জায়গায় বাড়ি করবে না, যে ছোট জলাশয় আছে ওইটা ভরাট করে তার উপরে বাড়ি করবে। সামান্য একটু জায়গায় প্রবেশ করবে, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি নিশ্চিত হলাম। 2 দিন পর দেখি ওই জলাশয় ভরাট করা হচ্ছে, 1 ট্রাক মাটি ফেলা হচ্ছে। অর্ধেক পুকুর ভরাট করার পর সবাই চলে যায়। পরদিন শুনি কে যেন জলাশয়ের সব মাটি পাড়ে এনে রেখেছে এবং জলাশয় পানিতে ভরা। আমিও দেখতে গেলাম। অনেক মানুষের ভিড়, সবাই বলাবলি করছে। কোনো মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না। আক্কাস চাচা ও তার ছেলে বুঝে গেলেন ব্যাপার কি। তারা সেই পীরের কাছে গিয়ে শুনলেন কয়েক বছর আগে তিনি মারা গেছেন। বিভিন্ন কবিরাজ হুজুর আসেন, কিন্তু কেউ কিছু করতে পারেন না। সবাই বলেন এখানে প্রায় কয়েক লাখ জিন আছে, কেউই এই জিনকে পরাজিত করতে পারবে না। জমিটা রাস্তার পাশে হওয়ায় অনেক দাম, কোনোভাবেই সেই জায়গা ফেলে রাখা যাবে না। সকলেই চিন্তায় পড়ে যান। একদিন কি মনে করে আক্কাস চাচার ছেলে ওই জলাশয়ের পানিতে পাম্প লাগিয়ে শুকানোর চেষ্টা করেন। রাতে 2 জন লোক সেই পুকুর পাড়ে ছিল, যেন পাম্প চুরি না হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় ওই 2 জন মানুষের মাথা অর্ধেক কাদার মধ্যে ঢোকানো, পা ওপরের দিকে। পুকুরের পানি কম থাকায় সহজেই সেটা দেখা যাচ্ছিল। এলাকার সবাই এই ব্যাপারটা সম্পর্কে জানত বিধায় পুলিশ এটা নিয়ে তদন্ত করেনি। এই ঘটনার 2 দিন পর একজন হুজুর আসেন এবং তিনি বলেন তাকে নাকি ওই পীর সাহেব পাঠিয়েছেন, তাকে স্বপ্নের মাধ্যমে সব শিখিয়ে দিয়েছেন। ওই হুজুর একটা অন্ধকার রুমে 15-20 মিনিট অবস্থান করেন এবং বাইরে এসে বলেন এই ছোট জলাশয়ের ভেতরে সবচেয়ে বেশি খারাপ জিন থাকে। তাদের বাসস্থান নষ্ট করার জন্য 2 জন লোককে মেরে ফেলেছে তারা। তিনি জিনদের নেতাগোছের একজন জিনের সাথে আলোচনা করেন এবং সবকিছু বুঝিয়ে বলেন এই জায়গা জমির দাম অনেক, সেজন্য জায়গা ফেলে রাখা যাবে না ইত্যাদি। হুজুরের কথা শুনে বুঝে তারা সেই স্থান ছেড়ে দিতে রাজি হয়। তবে কিছু শর্ত দেয়, যেমন 10টা সাদা মোরগ, 10টা হাঁস, 10 কেজি সাদা মিষ্টি রাতে ওই স্থানে রেখে আসতে হবে। ওই জলাশয়ের পানি কখনো শুকাতে দেয়া যাবে না। জিনেরা তাদের আকার ছোট বড় করতে পারে। অল্প পানিতে তারা সবাই থাকবে এবং এর আগে যে চুক্তি হয়েছে সেটা বজায় থাকবে। আক্কাস চাচা এবং তার ছেলে রাজি হয়ে যায় এবং সেভাবে কাজ করে। বাসা নির্মাণের সময় হুজুর প্রতিটা কলামের সাথে একটা করে তাবিজ রেখে দেন। জলাশয়ের ওপরে এই বাড়ি নির্মাণ করা হয়। অর্ধেক জলাশয়ের ওপর, বাকি অর্ধেক জমির ওপর। কিছু অংশ জলাশয়ে এখনও পানিতে আছে। নিয়ম করে পাম্প দিয়ে সেখানে পানি দেওয়া হয়। বাসার পানির ট্যাঙ্ক ভরে গেলে অতিরিক্ত পানি ওই জলাশয়ে ফেলার ব্যবস্থা করা হয়। এখন আর কোনো সমস্যা নেই। আমি অনেক রাত জেগেছি জিনদের মাছ খাওয়া দেখার জন্য, কিন্তু কিছু দেখতে পাইনি। 2 মাস আগে ছোট পুকুরের মাছ ধরা হলো, আমি ছিলাম সেখানে। এবারও অনেক মাছ পাওয়া গেছে। কিছুদিন পর বগুড়ায় গেলে আমি ওই জায়গার এবং পুকুরের কিছু ছবি পাঠাবো। যদি ঘটনাটি সিলেক্টেড হয় আমাকে জানাবেন, খুব খুশি হব। পরিবারের সকলকে শোনাবো। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি ঘটনাটি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।